আমি কিভাবে ওখান থেকে দৌড়ে কোয়ার্টারে ফিরেছিলাম জানি না। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। বাহাদুর আমাকে গরম স্যুপ দিয়ে গেল। স্যার, আপনি জঙ্গলে গিয়েছিলেন, আপনাকে বারণ করেছিলাম না? বাহাদুর খুব গম্ভীর হয়ে বলল। আমি নীলকে দেখেছি। বাহাদুর, মাথা কাটা নীলকে। বাহাদুর দীর্ঘশ্বাস ফেলল। নীলকে কেউ মারেনি স্যার, ও বল খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়েছিল। কিন্তু মিস্টার ডিসুজা, উনি নীলকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। নীলের মৃত্যুর পর উনি ব্ল্যাক ম্যাজিক শুরু করেছিলেন ওকে ফিরিয়ে আনার জন্য। উনি বিশ্বাস করতেন একটা তাজা প্রাণ বলি দিলে নীল ফিরে আসবে। আমি চমকে উঠলাম। কি বলছো? হ্যাঁ স্যার, ওই পাশের ঘর, রুম 14, ওখানেই উনি সাধনা করতেন। শেষমেশ উনি নিজের গলা কেটে বলি দিয়েছিলেন, ভেবেছিলেন এতে নীল ফিরে আসবে। কিন্তু নীল আসেনি। শুধু ওনার অতৃপ্ত আত্মা আর নীলের ছায়া আজও ওই ঘরে আটকে আছে। রাত গভীর হলো। ঝড় শুরু হয়েছে বাইরে। আমার জ্বর বাড়ছে। হঠাৎ আবার সেই পিয়ানোর শব্দ, টিং টং। কিন্তু এবার শব্দটা পাশের ঘর থেকে নয়, আমার ঘরের ভেতর থেকে আসছে। আমার ঘরের কোনায় যে পুরনো আলমারিটা আছে, তার ভেতর থেকে শব্দটা আসছে, আর সাথে কারোর ভারী নিঃশ্বাসের শব্দ। আমি নড়তে পারছি না, প্যারালিসিসের মতো হয়ে গেছে শরীর। আলমারির দরজাটা ধীরে ধীরে খুলল। কক। ভেতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী মানুষ, পরনে কালো কোট, হাতে একটা ধারালো ভায়োলিনের ছড়। কিন্তু ওনার মুখটা উল্টো করে লাগানো, থুতনিটা কপালে আর চোখ দুটো নিচে। উনি হাসলেন। উল্টো মুখে সেই হাসি দেখে মনে হলো নরকের দরজা খুলে গেছে। নতুন টিচার, নীলের খেলার সঙ্গী দরকার, তুমি খেলবে? উনি এগিয়ে আসছেন। ওনার পায়ের শব্দ হচ্ছে না, উনি হাওয়ায় ভাসছেন। আমি প্রাণপণে চেষ্টা করে খাট থেকে নামলাম, দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজাটা খুলছে না। বাইরে থেকে তালা দেওয়া। বাহাদুর, বাহাদুর, আমি চিৎকার করলাম। দরজার ওপাশ থেকে বাহাদুরের গলা ভেসে এলো, কিন্তু সেই গলার স্বর সম্পূর্ণ অন্যরকম, শীতল। পালাতে পারবেন না স্যার। মিস্টার ডিসুজা প্রতি অমাবস্যায় একজনকে চান। আগের লাইব্রেরিয়ান ও পালাতে পারেনি। আমি বুঝলাম বাহাদুরও এর সাথে জড়িত। আমাকে বলির পাঁঠা হিসেবে এখানে আনা হয়েছে। উল্টো মুখের লোকটা আমার খুব কাছে চলে এসছে, পচা মাংসের গন্ধ। উনি ভায়োলিনের ছটটা তুললেন আমার গলা লক্ষ্য করে। আমার হাতে তখন টেবিলের ওপর থাকা সেই লাল বলটা। আমি সেটা ওনার দিকে ছুঁড়ে মারলাম। নীল, তোমার বল ধরো, আমি চিৎকার করে বললাম। বলটা ওনার গায়ে লাগলো না, ওনার শরীর ভেদ করে চলে গেল। কিন্তু ঠিক তখনই খাটের নিচ থেকে সেই মাথা কাটা ছেলেটা বেরিয়ে এলো। সে বলটা ধরল। তারপর সে তার কাটা গলা দিয়ে ডিসুজার দিকে ঘুরে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে ঘরের হাওয়া বদলে গেল। ডিসুজা থমকে গেলেন। নীল, নীল! নীলের কবন্ধ শরীরটা ডিসুজাকে জড়িয়ে ধরল, জাপটে ধরল। তারপর ডিসুজার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। সেই চিৎকারে জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে গেল। নীল তাকে টেনে নিয়ে যেতে লাগলো মেঝের অন্ধকারের দিকে, যেন মাটির নিচে কোনো গর্ত তৈরি হয়েছে। না, না, ছেড়ে দে আমায়! ডিসুজার আর্তনাদ মিলিয়ে গেল মাটির গভীরে। ঘরটা শান্ত হলো। নীল একবার আমার দিকে ফিরল, যদিও তার মাথা নেই। হাত নাড়ল, তারপর সেও মিলিয়ে গেল। পরদিন সকালে পুলিশ এসে দরজা ভাঙল। বাহাদুর পলাতক। পুলিশ রুম 14 তালা ভেঙে ভেতরে ঢুকল। সেখানে মেঝের নিচে একটা গোপন কুঠুরি পাওয়া গেল, আর তার ভেতরে পাওয়া গেল ডজন কানেক মানুষের হাড়গোড়, আর পাওয়া গেল মিস্টার ডিসুজার পচে যাওয়া দেহটা, যেটা এত বছর ধরে কেউ খুঁজে পায়নি। বাহাদুর ওটা লুকিয়ে রেখেছিল আর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। আমি ওই ঘটনার পর আর ডাউহিলে থাকিনি। চাকরি ছেড়ে সোজা কলকাতায় চলে এসেছি। কিন্তু আজও বৃষ্টির রাতে যখন জানলা খোলা থাকে, আমি মাঝে মধ্যে পিয়ানোর শব্দ শুনতে পাই, আর আমার ঘরের মেঝের ওপর দেখতে পাই ভেজা কাদা মাখা ছোট ছোট পায়ের ছাপ। নীল কি আমাকে ধন্যবাদ জানাতে আসে, নাকি খেলার সঙ্গী খুঁজতে? আমি জানি না।
আর জানতেও চাই না।